হ্যালো সিনেমা লাভার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন। আর আপনার জন্য নিয়ে এলাম আজকে আরো একটি দুর্দান্ত সিনেমার ঘটনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মুভি ব্রেক পয়েন্ট। সুপার ন্যাচারাল হরর সিনেমা এ ভায়োলেন্স অব দ্য নেচার। চলুন জানা যাক তার এক ঘটনা প্রবাহ। মুভির শুরুতেই একটি জঙ্গলের ভেতরকার দৃশ্য দেখা যায়। এটি ছিল পার্কের মতো স্থান, তবে এটা ছিল পরিত্যক্ত কবরস্থান, বা এই জায়গায় অনেক পুরানো কিছু কবর আছে, খ্রিস্টান ধর্মীয়। মুভির চিনে ক্যামেরার পেছন থেকে কথা বলছিল জিমি এবং হ্যারি। তারা দেখতে পেয়েছিল একটি পুরাতন কবর। যদিও এই স্থানটা ছিল প্রাচীন একটি কবরস্থান, কিন্তু এখানে নতুন করে কোনো কবর দেওয়া হয় না। জিমি এবং হ্যারি এই পুরাতন কবরস্থান বা পার্কের রক্ষণাবেক্ষণ করে, মানে তারা গার্ড হিসেবে কর্মরত আছে এখানে। আর বর্তমানে এই স্থান একটি পর্যটক কেন্দ্র। এখানে অনেক লোক ঘুরতে আসে। তা দেখা যায় এখানে থাকা খুব পুরাতন কবরের উপরে একটি নেকলেস ঝোলানো। হয়তো এটা ছিল এই কবরের সমাধির স্মৃতি। এটা কবরের সমাধির চিহ্ন বা ধর্মের কোনো কানুন। কিন্তু জিমি এখান থেকে যাওয়ার সময় এই পুরাতন নেকলেসটা নিয়েছিল সাথে করে, কারণ এটা ছিল স্বর্ণের বা এখানে খামখা পড়ে আছে, এজন্যই নিয়ে গেল সাথে করে। তবে ভয়ঙ্কর জঙ্গলের নিস্তব্ধতা যেন অবসান ঘটবে এখনই। দেখা যায় পুরাতন সেই কবরের মধ্য থেকে একটু অবয়ব বের হচ্ছে মাটি খুঁড়ে। পুরাতন সেই কবর থেকে অবয়বটা বের হয়। তাকে দেখতে মানুষের মতো, গায়ে পোশাক পরা, পুরাতন পচা গলা এমন একটা দানব। এই দানবী অবয়বটি সে জঙ্গলে কোন একদিকে হাঁটতে ধরে। মনে হচ্ছে সে ঘুম থেকে উঠেছে এই মাত্র, এবং তার বিশেষ প্রয়োজনীয় একটি জিনিস ফেরত আনতে চলেছে কোথাও। এভাবেই এই অবয়বটা হেঁটেই চলেছে। সে কিন্তু যাচ্ছিল এখানকার গার্ডদের কাছে, মানে জেমি এবং হ্যারির কাছে, খানিক আগে যারা তার কবরের উপর থেকে নেকলেসটা নিয়েছিল। এভাবে সে চলে আসে ক্যাম্পের খুব কাছে। কিন্তু অবয়বটা আসা মাত্রই হ্যারি গাড়ি করে সেখান থেকে বের হয়েছিল, শহরের দিকে যাচ্ছিল রাতের খাবার আনবে জন্য। তবে জিমি তো আছে এখানে, সে তো ঘরের মধ্যে। এই অবয়বটা সেখানে চলে যায়, মানে ঘরের মধ্যে প্রবেশ করেছিল। তার নিস্তব্ধ এবং গম্ভীর ভাবটা খুবই ভয়ানক ছিল, এবং এভাবে সে ঘরের ভিতর চলে যায় তার নেকলেসটি খোঁজার জন্য। এইখানে ছোট একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় আমাদের। এবার জানা যায় এই অবয়বটার নাম কি। এবার জানা যাচ্ছে তার নাম জন, এবং নেকলেসটা ছিল তার মায়ের। তার বাবা এটা জনকে দিয়েছিল এবং বলেছিল তোমার কাছে রাখবে এটা যেভাবেই হোক। তবে কিছুদিন পর মারা গিয়েছিল জন, এবং তাকে কবর দেওয়া হয়েছিল সেই জঙ্গলে। এবং তার মৃত্যুর পর সেই লকেটটি তার কবরের উপরে রেখে দেওয়া হয়েছিল সমাধি চিহ্ন হিসাবে। তারই মতো সেখানে জিমি চলে আসে, এবং ঘরের মধ্যেও এরকম একটা দানব দেখে সে গুলি করে দেয়। কিন্তু জনের তো কিছুই হলো না। জিমি তো জনের চেহারা দেখেই ভয়ে আতঙ্কে হতবাক। এ কেমন চেহারা? কে এটা? কি দানব এটা? জিমি তো জঙ্গলের দিকে দৌড়ে পালাতে নেয়, যেভাবে হোক জীবন বাঁচাতে হবে। জন তো তাকে ধাওয়া করেছিল। এক পর্যায়ে জন জিমিকে ধরে ফেলে, এবং দেখা যায় জন জিমির চোখ উপরে বের করে নিয়েছিল। অতঃপর জন আবারও ক্যাম্পে ফিরে এসেছিল নেকলেসটা নেয়ার জন্য। এখনো কিন্তু জনের চেহারা আমরা দেখতে পাইনি। আসলে কে এই দানব, কি জিনিস, কি তার রহস্য? তার দারুণ সকল অ্যাডভেঞ্চার এবং টুইস্ট অবশ্যই আছে এখানে। এখানে কিন্তু একটা নেকলেস ছিল যেটা দেখতে জনের নেকলেসের মতোই। তাহলে কি জন তার নেকলেসটা পেয়ে গেল? তবে এটা খেয়ালে রাখেন, এটা কিন্তু জনের নেকলেস ছিল না। তাহলে তার কবরের উপর থেকে নেকলেসটা কে নিল? এটাই খুঁজে বের করবে এই দানবী অবয়বটা। তাই এভাবে হেঁটে যাচ্ছে জন জঙ্গলের মধ্য দিয়ে, হন্য হয়ে। সে তার নেকলেস যে কোনোভাবেই ফেরত পেতে চায়। প্রায় সন্ধ্যা ঘুরগার। দেখা যায় 7 বন্ধু এসেছে এই পরিত্যক্ত কবরস্থানে বা পার্কে ঘুরতে। তারা এখানে কয়েকদিন ঘুরে ফিরে সময় কাটাবে, এজন্য তার আত্ম হয়ে গেছে। কিন্তু জন এই 7 বন্ধুর দিকে খুব আগ্রহ এবং রাগান্বিত দৃষ্টিতে চেয়ে আছে। দূর থেকে দেখছিল, মানে চোখের আড়াল থেকে। এই 7 বন্ধুর নাম প্রতিটা চিনে চিনে বলে দেব। তো এটা হলো ট্রয়, এটা তার গার্লফ্রেন্ড এমিলা, এটা ছিল ব্রডি, এটা হলো কোর্ট, এবং এটা রয়। এখানে আরো 2টা মেয়ে আছে, একটার নাম অ্যারেন, আর একটা মেয়ে আছে যার নাম জেনিফার। তারা তো কথাবার্তা বলছিল কতদিন এখানে থাকবে, কি করবে না করবে সব, বা নানান পদের কথা। তারা এখানে মোটামুটি আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে নেয় এবং ক্যাম্পে ফিরে যাবে এখনই। এই জায়গাটা যেহেতু পার্কের মতোই, তাই এখানে রাত্রি যাপন করার জন্য সুব্যবস্থা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে জন তার সেই পরিত্যক্ত কবরের কাছে চলে আসে, এবং এখানে একটি ঘরের মতো আছে, কিছু লোহালাকড় পড়ে আছে। জন তো এখান থেকে একটি ধারালো চাপাটি জাতীয় কিছু একটা নিয়ে নিল। এদিকে ক্যাম্পে তো গান বাজছিল। অ্যারেন এবং বড়ডি কথা বলছিল দাঁড়িয়ে বারান্দায়। জন তো তাদের প্রতি নজর রেখেছে দূর থেকেই। মনে হচ্ছে জন তার নেকলেসটি খুঁজে চলেছে এই দলের কাছে। এখানে কি করে না করে জন এগুলো নজর রাখছিল।
হয়তো সুযোগ খুঁজছে সে কোনো একটি কাজের জন্য। এভাবেই ব্রডি এরেনকে জানায় সে তার মায়ের সাথে কথা বলবে ফোনে। এজন্য ব্রডি ফোনটা নিয়ে ক্যাম্পের পেছনের দিকে চলে যায়। এরেনও ঘরের মতো চলে যায়। তবে জন যাচ্ছে ব্রডির দিকে। জন কিন্তু দানবীয় একটি শরীর, ভয়ঙ্কর রকমের। এদিকে ব্রডির গার্লফ্রেন্ড জেনিফার তো অপেক্ষা করছিল ব্রডি এখনো কেন রুমে আসছে না। অন্যদিকে ব্রডি তো ফোনে কথা বলেই যাচ্ছে ঘাসের সাথে হেলান দিয়ে। কিন্তু জন সেখানে যায় এবং পেছন থেকে ব্রডির মুখে ধারালো চাপাটি দিয়ে কূপ বসিয়ে দেয়। ভয়ঙ্কর ভাবে জন ব্রডিকে হত্যা করল। দেখা যায় ব্রডির মুখ বা দাঁতের অংশ থেকে নিচের অংশ আলাদা করে ফেলেছে কুপিয়ে। ধর থেকে মাথাটি আলাদা এখন। তবে লক্ষ্য করে দেখতে পারা যায় জন যেন কিছু একটা খুঁজছিল ব্রডির শরীর বা গলাতে। কিন্তু জন ব্রডির কাছে তার দরকারি জিনিসটা খুঁজে পায় না, নেকলেসটা। এভাবে জন টেনে হিসেবে নিয়ে এসেছিল ব্রডির দেহটা। প্রথম সেই ঘরটাতে জ্যামি এবং হ্যারিরা যে ঘরে থাকে পার্কের গার্ডের বাসস্থানে। তো ব্রডির দেহটাকে এখানে ফেলে দিল। এভাবে জন জঙ্গল দিয়ে হাঁটতেই থাকে। এই হাঁটার মাধ্যমে সকাল হয়ে যায়। জনের হাতে ছিল ধারালো চাকু এবং চেনযুক্ত প্রচন্ড ধারালো নিনজা টাইপের উইপেন। এগুলো সে নিয়েছে পার্কের পরিত্যক্ত গ্যারেজ ঘর থেকে। এভাবে খানিকটা পথ হাঁটার পর জন দেখল নদীর ঘাটে ওই পাশে জেনিফার এবং অ্যারেন। এখন কিন্তু সকালে মনোরম পরিবেশ। তারা এসেছিল সকালের ব্যায়াম ইয়োগা এসব করতে। কিন্তু জেনিফার এই নদীর পানি দেখে এতটাই মুগ্ধ হয়েছিল সে অ্যারিনাকে জানায় আমি এখানে গোসল করবেই। এজন্য অ্যারেনা অন্য পাশে তো চলে যায় ইয়োগা ব্যায়াম করতে। তো জেনিফার তো পানিতে নেমে যায় গোসল করবে বলে। এই গোসলের পর আবারও দুজন দেখা করবে, এটাই কথা ছিল। কিন্তু এ পাশে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর জন, তার হাতে ছিল কোরাল। সেই কোরালটি এখানে রেখে দেয় এবং নদীর পানিতে নেমে যায়। দেখুন জন এমন ভাবে পানিতে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে এটা যেন রাস্তা, তার যেন নিঃশ্বাস নেওয়ার দরকারই হয় না। জেনিফার তো সাঁতার কেটে যাচ্ছে, ভালোই লাগছিল। সকালে ঠান্ডা একটি পরিবেশ। কিন্তু হঠাৎ জন জেনিফারকে পানির নিচে টেনে নিল। এভাবে জেনিফারকে পানির নিচে রাখাতে তার দম বন্ধ হয়ে মারা যায়। দেশে উঠেছিল জেনিফারের মৃতদেহ, অথচ কয়েক সেকেন্ড আগেও সে জীবিত ছিল। জনকে দেখা যায় সে আগের মতো হেঁটে যাচ্ছে ওপারে। নদীর ওপার থেকে হাঁটা আরম্ভ করল, পানির মধ্য দিয়ে এপারে উঠে গেল। মনে হচ্ছে সে যেন পাকাপোক্ত রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছে। নদীর এপার থেকে এপারে চলে আসলো। বেশ অদ্ভুত কিন্তু ব্যাপারটা। জন তো হেঁটে যাচ্ছে জঙ্গলের ছিমছিম পথ দিয়ে। জন কিন্তু যাচ্ছে এরিনার দিকে। সে দেখেছিল এরিনা ওই পথ দিয়ে গেল। জনের হাতে ছিল চেনযুক্ত নিনজা টাইপের চাকু। জন দেখল তার ঠিক সামনে জেনিফারের বান্ধবী এরিনা ব্যায়াম করছিল। জনের হাঁটার শব্দ পেয়ে এরিনা তো ঘুরে তাকিয়ে দেখল এক ভয়ঙ্কর দানব দাঁড়িয়ে আছে তার সামনে। এই দানবের হাতে ধারালো একটি জিনিস এবং মুখে তার মুখোশ পরা। এরিনা বুঝে গিয়েছিল এখনই সে মরতে যাচ্ছে বা ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে এই অদ্ভুত লোকের মাধ্যমে। এভাবেই এরিনার ধারণা ঠিক হয়। জন এসে এরিনার পেছনে পিঠে ঢুকিয়ে দিয়েছিল ওই চাকুটা। বাঁকা অ্যাঙ্গেলের মতো একটা লোহার জিনিস। জন এরিনাকে ভয়ঙ্করভাবে হত্যা করে। দেখা যায় এরিনার পিঠ চিরে ফেলেছিল, পেটের অংশ ছিদ্র করে মাথা সে পেটের মধ্য দিয়ে ঘুরিয়ে পিছন দিয়ে বের করেছে, দুমড়ে মুচড়ে ফেললে একদমই। কিন্তু জন এরিনার কাছেও তার সেই অতি দরকারি জিনিসটা খুঁজে পেল না। এজন্য এরিনার লাশ পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিল। এমন শুনশান নিরাপত্তা জায়গায় হয়তো এরিনার লাশ কখনোই কেউ দেখতেই পাবে না। জন তো আবারও হেঁটে চলেছে জঙ্গলের মধ্য দিয়ে। এখন সকাল গড়িয়ে দুপুরের তাপ, রোদ এসেছে জঙ্গলে। জন তো চলে যায় নদীর ওই পারে যেখানে তার কোরালটা রেখে এসেছিল জেনিফারকে পানিতে চুপিয়ে মারার আগে। জন তো কোরালটা হাতে পড়ে আবারও যেতে লাগে টয় এবং কোর্টের দিকে। টয় এবং কোর্ট কিন্তু এরিনা এবং জেনিফারকে খুঁজছিল, ব্রডিকেও খুঁজছিল। তা খানিক দূর আসার পর জন দেখল কোর্ট এবং রয় রাগারাগি করছিল, কারণ কাল রাত থেকে ব্রডিকে খুঁজে পাওয়া যায় না। আবার সকাল থেকে জেনিফার এবং এরিনাও পাত্তা নেই। কোথায় গেল তারা এই জঙ্গলে তাদেরকে একা রেখে? এজন্য কোর্ট রয়কে জানাই আমি এখান থেকে চলে যাব। কিন্তু রয় বাকিদের রেখে একারা যাবে না। এজন্য রাগারাগি করে রয় গাড়ির চাবিটা ঝোপের মধ্যে ফেলে দেয়। কিন্তু চাবিটা এসে পড়েছিল লুকিয়ে থাকা জনের সামনে। যন্ত্র চুপচাপ দাঁড়িয়ে থাকে। যন্ত্র চাবিটা হাতে নেয়, খুব ভালোভাবে দেখছিল এটা তার সে মূল্যবান জিনিসটা নাকি, যেটা পাওয়ার জন্যই সে সবাইকে মেরে ফেলতেছে। এভাবে জনের চেহারা দেখুন কতটা বিভৎস, কদাখর। এই চেহারা কখনো জীবিত না, এটা ছিল পচা গলা একটি অভিশপ্ত লাশ। একটি অভিশপ্ত আত্মার রূপে সে ফেরত এসেছে। তার চাবিটা হাতে নিয়ে জন বুঝল এটা তার সে মূল্যবান জিনিসটা না। এজন্য জন আরো রেগে যায়। জন তার মুখোশ পরে নিল আবারও, হয়তো এখনই সে ভয়ানক কিছু করবে। এদিকে গাড়ির কাছে দাঁড়ানো কোর্টকে দেখা যায়। জন সেখানে চলে যাচ্ছে কোর্টের পিছনে। ঠিক পিছনে এখন কিন্তু জন।
জন যখনই কোর্টকে কোপ মারতে গেল কোর্টও সরে যায়, কিন্তু লাভ হয় না। জন কোর্টের পায়ে কোরাল বসিয়ে দেয়, এতে করে কোর্টের পায়ের হাড় পর্যন্ত কেটে যায়। বেটায় জর্জরিত অবস্থা, উঠে দৌড়ে পালানো একেবারেই অসম্ভব। জন কোলকে সম্পূর্ণ হত্যা করতে যাবে, এই মতো সেখানে রয় চলে আসে। বন্দুক দিয়ে ফায়ার করেছিল, একটা ফায়ার মিস হলেও দ্বিতীয় গুলিটা ঠিক জনের গায়ে যে লাগে, এতে করে জন যেন মাটিতে পড়ে গেল। কিছু সময়ের জন্য সে কিন্তু অচেতন হয়ে পড়েছিল, কিন্তু এরই সুযোগে রয় কোলকে নিয়ে সামনে এগোতে চেষ্টা করেছিল। তারা যতটা সম্ভব দ্রুত এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু কোল তো হাঁটতেই পারছে না। তাছাড়া হঠাৎ করে এমন ভয়ঙ্কর দানবের আক্রমণ, সবকিছু মিলিয়ে চরমভাবে সকলেই হতভম্ব। রয় কিন্তু কোলকে নিয়ে পালানোর অফ্রন্ত চেষ্টা করেছিল। তারা ভেবেছিল দানবটা মারা গেছে, কিন্তু না, জন তো উঠে দাঁড়ায় এবং তার কোরালটা ছুঁড়ে মেরেছিল রয়ের দিকে। জন একটু সামনে এগোলেই দেখা যায় রয়ের মাথায় যে লেগেছে কোরালটা। রয় তো সেখানেই মারা যায়, প্রচুর রক্তপাত হচ্ছিল। কোল কিন্তু এখনো জীবিত, তবে দেখা যায় জন বড় একটা পাথর তুলে নিয়েছিল। জনের গায়ে এত শক্তি যে এত বড় একটি পাথর সে উঁচু করল যেন তার কাছে কিছুই না। এই পাথর দিয়ে কোল্টের মাথা 12টা বাজিয়ে দিয়েছিল জন। কোল্টের মাথাটা সম্পূর্ণ চেতলে গেল, একেবারে বিভৎস অবস্থা। তখনই জন কোল্টের শরীরে খুঁজেছিল তার অতি মূল্যবান জিনিসটা, কোল্টের গায়ে এবং পকেটে, কিন্তু কোল্টের কাছেও সে মূল্যবান জিনিসটা ছিল না। এই মধ্যে সেখানে টয় এবং এমিলা চলে এসেছিল। তার এসে তো দেখলো এখানে কি বাজে অবস্থা। কোল্ট এবং রয় দুজনে জঘন্যভাবে হত্যা হয়েছে, তাদের চেহারা একেবারে বিভৎস। এমিলা তো হতভম্ব, এসব কি হলো। কিন্তু জন দেখলো অদ্ভুত এক ঘটনা। সে যেটা পাওয়ার জন্য এত হত্যাকাণ্ড, এত ভয়ানক কিছু করেছে, সেই জিনিসটাই এমিলার গলায় ঝুলছে। মানে সে নেকলেসটা, তার সে অতি দরকারি নেকলেসটা। এই নেকলেসের জন্যই জন এতগুলো হত্যাকাণ্ড চালাচ্ছে। জন তো তার 1000 টাকা কোরালটা ছুঁড়ে মেরেছিল এমিলার দিকে, যাতে করে এমিলা মারা যায়। কিন্তু এমিলা তো সরে যায় এবং টয়ের সাথে করে পালাতে চেষ্টা করেছিল ছোট স্কুটারে চড়ে। তবে যতই তারা পালাক, জন তো তাদের পিছন ছাড়বেই না, এটা তো সম্ভবই না। নেকলেস তো জনের লাগবেই। এভাবে রাত হয়ে যায়, জঙ্গল তো, এজন্য তাড়াতাড়ি রাত নেমে যায়। টয় এবং এমিল এসেছিল পার্কের ক্যাম্পে। এখানে ছিল হ্যারি, মনে আছে তো মুভির শুরুতে যে হ্যারি জিমিকে রেখে শহরে গিয়েছিল, সেই হ্যারি। টয় এবং এমিলা তো সব খুলে বলে হ্যারিকে যে তার সকল বন্ধুদের হত্যা করেছে এক অদ্ভুত চেহারার দানব। হ্যারি দেখলো এমিলার গলায় নেকলেস। হ্যারি তো প্রচন্ড রেগে যায়, ভয়ে আতঙ্কে চরম পর্যায়ে। হ্যারি জানাই, এই নেকলেসটা তোমরা কোথায় পেলে, এটা কেন নিয়েছ? এবার তো তোমরা সবাই শেষ, সাথে আমিও। আসলে হ্যারি তো এখানে চাকরি করে, সে তো জনের সব রহস্যই জানত, মানে ওই কবরটা অভিশপ্ত। এর মধ্যে সেখানে সত্যই জন হাজির হয়। জন তো হ্যারির দিকে আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু হ্যারি জনকে গুলি করে নিথর করে ফেলে, মানে অচেতন হয়ে গেল কিছু সময়ের জন্য। এইবার হ্যারি টয়কে বলে, শিকল দিয়ে আসো এবং জনের হাত পা বেঁধে ফেল, যাতে করে নড়াচড়া করতে না পারে। এভাবে শিকল টানা হয়, কিন্তু টয় তো জানাই আমি পারবো না ওর কাছে যেতে, তুমি বাঁধো। এজন্য হ্যারি তো শিকল হাতে নেয় এবং জনকে বাঁধার জন্য অগ্রসর হয়েছিল। কিন্তু জন তো জেগে ওঠে তখনই। দুজনের মধ্যে হাতাহাতি আরম্ভ হয়, ভয়ানক একটি পরিস্থিতি। তবে এই হাতাহাতির মাধ্যমে হ্যারির গায়ে গুলি লেগে যায়, মানে জন গুলি করে দেয়। এদিকে মিলা টয় তারা তো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পড়ে আছে হ্যারি অসুস্থ, ব্যথায় জর্জরিত। জন তো হ্যারিকে ধরে নিয়ে ক্যাম্পের মধ্যে যায়। তবে দেখা যাচ্ছে এক ভয়ানক দৃশ্য, জন হ্যারির হাত পা সবকিছু কেটে ফেলছে। এই মেশিনটা ছিল গাছ ফেরে কাঠ বানানোর একটি মেশিন। এভাবে হ্যারির সকল অঙ্গ প্রত্যঙ্গ কেটে চূর্ণ বিচূর্ণ করা হয়েছিল। খুবই বিভৎস এবং ভয়ঙ্কর একটি দৃশ্য। কিন্তু এতেও যেন জনের রাগ কমে না। জন তো এখন ধাওয়া করতে শুরু করেছিল টয় এবং এমিলাকে, কারণ জন তো দেখেছিল এমিলার গলায় ঝুলছে তার সেই নেকলেসটা। টয়ের সাথে ছিল একটি তেল এবং একটি বন্দুক। জনকে দেখে চোখের মধ্যে লুকিয়ে পড়েছিল টয়রা। আসলে টয়ের প্ল্যান ছিল জন কাছে আসলেই তাকে গুলি করে দেওয়া হবে, মানে মাথায় গুলি করবে যাতে মাথাটা বাষ্ট হয়ে যায়, অথবা সাথে সাথেই জনের লাশ পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু এই কাজ যে এতটা সহজ হবে না এটা কিন্তু তারা চিন্তা করেনি। দেখা যায় এমিলা ফিস ফিস করে কথা বলছিল, জন তো এটা চুপচাপ দাঁড়িয়ে শুনে যাচ্ছে। আসলে জন যে দাঁড়িয়ে আছে, এই সুযোগে টয় পেছন থেকে এসে গুলি করে দেবে জনের মাথায়, এটাই ছিল তাদের প্ল্যান। তবে টয় যখনই জনের পেছনে এসে দাঁড়ালো, সাথে সাথে জন তার কোরালটা দিয়ে টয়ের মুখ বরাবর চালিয়ে দিল। এতে করে টয়ের মুখের উপরের অংশ বডির থেকে আলাদা হয়ে গেল, মানে 2 টুকরো হয়ে গেল। তবে এমিলা তো দূর থেকে দাঁড়িয়ে দেখেছিল জন অনবরত কুপিয়ে যাচ্ছে, জন থামছেই না, কুপিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছিল। এতটাই ক্ষিপ্ত হয়েছিল জন। এবার এমিলা বুঝল হ্যারির কথাই সত্য। এই অভিশপ্ত নেকলেসটা ফেরত পাওয়ার জন্যই জঙ্গলের এই দানব ক্ষিপ্ত। এমিলা তেলের ড্রামের উপর নেকলেসটা রেখে দেয়
এবং সে চুপিসারে পেছন দিয়ে পালিয়ে যায়। জন তো এখনো কুপিয়ে যাচ্ছে টয়ের বডিকে। এমিলা তো ভয়ে আতঙ্কে দৌড়ে পালাচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে তার পেছনে এখনো তারা করছে জন। তবে এত ভয় এবং আতঙ্কে এমিলা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার উপক্রম। তার চোখের সামনে সকল বন্ধুদের ভয়ঙ্কর খুন, এত অদ্ভুত এবং ভয়ঙ্কর রকমের খুন কিন্তু সচরাচর কেউ দেখেন না। সব মিলে এমিলা পাগলের মতো হয়ে গেছে। এইবার বলি, মুভির শুরুতেই যে আমরা দেখেছিলাম জিমি এবং হ্যারি ক্যামেরার পেছন থেকে কথা বলছিল। আচ্ছা, তখন তারা কেউ কিন্তু জনের কবর থেকে নেকলেসটা নিয়েছিল না। ওখানে ছিল টয়রা 7 বন্ধু, এবং টয় নিজে অভিশপ্ত নেকলেসটা নিয়েছিল এবং তার গার্লফ্রেন্ড এমিলাকে পরিয়ে দিয়েছিল। কিন্তু হ্যারিদের ক্যাম্প কাছে থাকায়, মানে তারা তো এখানকার প্রতিনিধি, রক্ষণাবেক্ষণকারী, এজন্য জন প্রথমে সেখানে আক্রমণ করেছিল। তবে এরপর জন বুঝতে পারে নেকলেসটা রয়েছে টয়দের কাছে, বা জঙ্গলে আরো কিছু মানুষ আছে তাদের কাছে। এই জন্য একে একে সবাইকে হত্যা করেছিল জন। তবে জন কিন্তু নির্দিষ্টভাবে জানত না তার নেকলেসটা আসলে এক্স্যাক্টলি কার গলায় আছে। তো এভাবে এমিলা জঙ্গল থেকে বের হয় এবং সে রাস্তায় দাঁড়িয়েছিল সাহায্যের জন্য। যখন একটা গাড়ি সে দেখে এসেছিল, অতঃপর এই গাড়ি ড্রাইভারের কাছে সাহায্য চেয়ে এমিলা শহরের হসপিটালের দিকে যেতে আরম্ভ করেছিল। এই ড্রাইভার মহিলা তাকে সাহায্য করেছিল, মানে কোনো সংকোচ বোধ করেনি। কিন্তু খানিক পথ যেতেই গাড়ির ড্রাইভার মহিলা গাড়িটা থামায় এবং এমিলাকে জানায়, তুমি গাড়িতে বসো, জঙ্গলের মধ্যে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাকে সেটা করতেই হবে। তবে এমিলা তো ভালো মতো জানতে পারছে না এই মহিলাটার উদ্দেশ্য কি। তবে সে মোটামুটি আন্দাজ করতে পারছে এমিলা আবারও কোনো এক রহস্য এবং আতঙ্কে অতল গভীরে পতিত হল। তবে এমিলা যখন নেকলেসটা দেখে পালিয়ে এসেছিল, জন কিন্তু সেখান থেকে তার নেকলেসটা ফেরত নিয়েছিল। তা হতে পারে এমিলার উপর কোনো আক্রমণ আসবে না জনের পক্ষ থেকে বা অভিশপ্ত সে আত্মা থেকে। এবং এই মহিলা কেন জঙ্গলে প্রবেশ করল, কি কাজ তার, এই প্রশ্ন ছড়িয়ে দিয়েই মুভিটার গল্পটা শেষ হয়। তবে এমিলা দেশে ফিরতে পারবে কিনা শহরে জানা যাবে পরবর্তী পর্বে। এই মুভিটা কিন্তু একটি ভায়োলেন্স মুভি। মুভিতে প্রচুর রক্তপাত ছিল এবং হত্যাকাণ্ড ছিল। তবে জন ছিল অভিশপ্ত একটি আত্মা। তার কবরের উপর থেকে তার মায়ের দেওয়া সমাধির চিহ্ন চুরি করেছিল কয় বন্দুক। সেই কয় বন্দুক থেকে জনের মায়ের দেওয়া সমাধির চিহ্ন বা সেই নেকলেসটা ফেরত আনার জন্যই জন ভয়ঙ্কর হিংস্র হয়ে ফেরত এসেছিল পৃথিবীতে। ছবির কাহিনীটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে আমাদের সাথে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ছবি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।